গত 22শে মার্চ 2025 আমি আমার বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একটি পুরুলিয়া ভ্রমণ করেছিলাম। আমরা সারা রাত ট্রাভেলার গাড়ি করে নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে পুরুলিয়া পর্যন্ত পৌঁছেছিলাম। আজকে আপনাদের সামনে সেই ভ্রমণ কাহিনী নিয়ে এসেছি। পুরুলিয়া ভ্রমণের পাশাপাশি পুরুলিয়ার সৌন্দর্য তো আমরা উপভোগ করেছিলাম, সেই সঙ্গে আমরা কিন্তু বসন্ত উৎসব পালন করেছিলাম। বন্ধুরা, পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আমরা পুরুলিয়ার পথে চলেছি। আর যেহেতু আমার বাড়ি কৃষ্ণনগরে, তাই কৃষ্ণনগরে বেশ কিছু মানুষের রিকোয়েস্টে এই দাদা রয়েছেন, ওনার সঙ্গ দিয়ে আমরা এখন পুরুলিয়ার পথে যাচ্ছি। মোটামুটি কটা নাগাদ পুরুলিয়া পৌঁছাবো আমরা? আশা করছি যদি রাস্তা সব ঠিকঠাক থাকে 6টার মধ্যে ঢুকে যাবো। সকাল 6টার মধ্যে পুরুলিয়া ঢুকে যাবো। আচ্ছা, আর যারা নতুন আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন পুরুলিয়া ট্রিপটা কিভাবে কি আমরা করাচ্ছি। তাতে কি হবে, আগামী দিনে আপনারা যারা মনে করছেন আমাদের সঙ্গে পুরুলিয়া বা যে কোনো জায়গায় ট্রিপ করবেন, খুব সহজে কিন্তু করতে পারবেন আপনারা। কোন হিন্দু শাস্ত্রের রীতি মেনে নারকেল ফাটিয়ে শুভ সূচনা হচ্ছে। এই নারকেল ফাটিয়ে দেওয়া হলো। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত 9:30। এখন আমাদের গাড়ি রওনা হলো নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে। আনুমানিক সকাল 7টা থেকে 8টার মধ্যে পুরুলিয়া পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষ্ণনগর থেকে পুরুলিয়ার দূরত্ব মোটামুটি 270 কিলোমিটার মতো, আর টাইম লাগবে কম বেশি 9 থেকে 10 ঘন্টা। আমাদের গাড়ি এখন তেল নেওয়ার জন্য দাঁড়িয়েছে, আর চলার পথে ভীষণ আনন্দ ফুর্তি হচ্ছে, মানুষ গান বাজনা করছে এবং ভ্রমণটাকে পুরোপুরি এনজয় করার চেষ্টা করছে। এখন এই পেট্রোল পাম্প, এখান থেকে তেল নেওয়া হচ্ছে। তেল পুরোপুরি নেওয়া হলে পুনরায় আমরা কিন্তু পুরুলিয়ার উদ্দেশ্যে আবার রওনা হব। কৃষ্ণনগর থেকে রওনা হয়ে গৌরাঙ্গ সেতু পেরিয়ে এখন আমরা পৌঁছে গেছি নবদ্বীপ শহরে। নবদ্বীপ থেকে সোজা বাঁকুড়া হয়ে আমরা পৌঁছে যাব পুরুলিয়ার পথে। আর এই নবদ্বীপে কিন্তু লাল দই ভীষণ বিখ্যাত। আপনারা যারা আগামী দিনে নবদ্বীপ আসবেন, অবশ্যই কিন্তু লাল দই কিনে খাওয়ার চেষ্টা করবেন। এখানকার লাল দই ক্ষীর দই নামেও কিন্তু প্রসিদ্ধ। তো যখনই নবদ্বীপ আসবেন, অবশ্যই এই লাল দই অথবা ক্ষীর দই যেটা, অবশ্যই খাওয়া দাওয়ার চেষ্টা করবেন। আর এখন নদিয়া পেরিয়ে আমরা সোজা ঢুকে পড়ছি পূর্ব বর্ধমানে। এটাই বর্ডার আর কি। চলতে চলতে গাড়ি একটু দাঁড় করানো হয়েছে, কারণ অনেকেই টয়লেট করবে। গত দুদিন কালবৈশাখী ঝড় হলো, যার জন্য রাতের দিকে একটু ঠান্ডা পড়েছে, একটু জ্যাকেট চাপিয়ে নিয়েছি। এই ধরনের গাড়িতে একটা সুবিধা, আপনার যখনই কোনো অসুবিধা হোক না কেন, আপনি গাড়ি দাঁড় করিয়ে কিন্তু যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। সেটা টয়লেট হোক বা চা খেতে ইচ্ছা করছে হোক, যে কোনো সমস্যা এইভাবে গাড়ি দাঁড় করিয়ে কিন্তু সেই সমস্যার সমাধান করা সম্ভব হবে। কারণ আপনাদের মধ্যে অনেকেরই বক্তব্য যে লেগ স্পেস, মানে পায়ের যে জায়গাটা, সেটা অনেকটা পরিমাণে থাকে না, বা রাত্রির জায়গায় এসব সমস্যা তো থাকবেই। কিন্তু আপনাকে যদি ভ্রমণ করতে হয়, এইসব সমস্যা ভ্রমণের কাছে কিছুই না। তো যার জন্য চেষ্টা করবেন এই ধরনের ট্রাভেলার গাড়িতে ভ্রমণ করার। তাতে কি হবে, আপনার যখনই কোনো অসুবিধা হবে, গাড়ি দাঁড় করিয়ে কিন্তু যে কোনো সমস্যার সমাধান কিন্তু করা সম্ভব হবে। রাত 9:30টার সময় কৃষ্ণনগর থেকে রওনা হয়ে ঘড়ির কাঁটায় এখন বাজে রাত 12:30। আর এখন আমরা পৌঁছে গেছি বর্ধমানে। বর্ধমান থেকে এখন সোজা চলে যাব আমরা পুরুলিয়ার পথে। কৃষ্ণনগর থেকে বর্ধমান 3 ঘন্টার সময় লেগে গেল ঠিকই। মাঝখানে কিছুটা টাইম আমরা দাঁড়িয়েছিলাম, অনেকে চা খাওয়া দাওয়া করেছিল এবং বাথরুমের জন্য কিছুটা সময় ব্যয় হয়েছিল। কন্টিনিউ যদি গাড়ি চলতো, সেক্ষেত্রে কিন্তু আরো কম টাইমের মধ্যে বর্ধমান শহর পৌঁছানো যেত আর কি। আর এই মুহূর্তে বর্ধমান শহর রাস্তা পুরো ফাঁকা।
এখন বর্ধমান শহরকে পিছনে ফেলে রেখে গাড়ি সোজা ছুটে চলেছে জিটি রোডের উপর দিয়ে। বর্ধমান মূল শহর ছাড়িয়ে গাড়ি এখন কিন্তু দুর্গাপুরের পথে। আপনাদের তো অনেক জার্নি দেখিয়েছি, ওভারনাইট জার্নি, ট্রেনে, বাসে, সমস্ত কিছু দেখিয়েছি, কিন্তু ট্রাভেলার গাড়িতে ওভারনাইট জার্নি এই ফার্স্ট টাইম। আমি কিন্তু ভীষণ এনজয় করছি। আপনারাও কেমন কি এনজয় করছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। রাত 9:30টার সময় নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে রওনা হয়ে মোটামুটি আনুমানিক 4 ঘন্টার মধ্যে বর্ধমান ছাড়িয়ে দুর্গাপুর পৌঁছানো গেল। চলার পথে আবারও দাঁড়িয়ে পড়েছি। এখন এই মুহূর্তে আমরা রয়েছি বাঁকুড়া শহরে, আর এখান থেকে পুরুলিয়া 130 কিলোমিটার। আর এই জায়গাটার নাম হলো ঢোলডাঙ্গা মোড়। আর সবাই এখন একটু চা খেয়ে নিজেকে ফ্রেশ করে নেওয়ার চেষ্টা চলছে সবারই। তো সকলের মতন আমিও একটা গরম চা নিয়ে নিলাম। তো আমাদের চা খাওয়া পর্ব সমাপ্ত হলো। আমাদের প্যাসেঞ্জার সবাই গাড়িতে উঠে পড়েছে, আর এখান থেকে মোটামুটি 4 ঘন্টার রাস্তা। বলাভূম স্টেশন ক্রস করে আমাদের গাড়ি এখন অযোধ্যা পাহাড়ের যে মোড় আছে সেখানে যাচ্ছে আর কি। আর এখানে কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। সারা রাত আমরা জার্নি করলাম, কোনো বৃষ্টি পাইনি, তো এখানে হালকা চিপচিপ করে বৃষ্টি শুরু হয়েছে। আর এই হলো বাইরের ওয়েদার, একটা মনোরম ওয়েদার রয়েছে। দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, অযোধ্যা পাহাড়ের যে রেঞ্জটা সেটা এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। আর আমরা যে রিসর্টে থাকবো সেই রিসর্টের দূরত্ব এখান থেকে 20 কিলোমিটার দেখাচ্ছে। মোটামুটি 40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। দেখতে দেখতে এখন বেশ ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সামনে পাখি পাহাড় দেখা যাচ্ছে, প্লাস অযোধ্যা পাহাড়ের যে রেঞ্জ সেটা স্পষ্ট দেখা যাচ্ছে এখান থেকে। আর বন্ধুরা এখন পৌঁছে গেছি মাঠা ফরেস্ট, দেখতেই পাচ্ছেন এটা হলো মাঠা ফরেস্ট। আর এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে হাতি রয়েছে, যার জন্য সাইনবোর্ডে লেখা রয়েছে হাতি চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না আর কি। আর বন্ধুরা আমরা আমাদের গন্তব্য যে হোটেল বুকিং করা রয়েছে সেখানে চলে এসেছি। আর গাড়ি থেকে আমাদের সবাই এখন নামছে। একদম অযোধ্যা পাহাড়ের পাদদেশে আমি হোটেলটা নির্বাচন করেছি। এখানে প্রচুর গাড়ি একসঙ্গে পার্কিং হবে। আর এই মুহূর্তের ওয়েদার কিন্তু ভীষণ সুন্দর আর কি। কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, এখন কিন্তু আকাশ একদম ঝলমলে হয়ে গেছে। সামনে এখান থেকে অযোধ্যা পাহাড় স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ ঢোকেন, তারপর ওরা পয়সা করছে আস্তে আস্তে। ওদিক যাও, তোমরা তিনজন দুটো ঘরে ঢুকে যাও, চলে যাও। আর প্রত্যেককে এই ধরনের রুম দেয়া হচ্ছে। বেড দুটো এক করে নেবেন, তাহলে 3 জন একসঙ্গে থাকা যাবে আর কি। তোমার কটা মিনিট লাগবে টোটাল? 3 মিনিট না? তো বন্ধুরা গতকাল রাত 9:30টার সময় নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে রওনা হয়ে আজ সকাল 6টার সময় পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের একদম পাদদেশে এসে পৌঁছালাম আমাদের হোটেলে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আগামী ব্লগে আমরা কি কি করছি তার সমস্ত অ্যাক্টিভিটি নিয়ে আগামী পর্বটা হবে। চ্যানেলে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করবেন।